প্রতিযোগিতার আয়োজন করেছিলাম নবতারা চক্রের উপর। সেই প্রতিযোগিতায় অনেক ভক্ত আমাকে সঠিক উত্তর লিখে পাঠিয়েছে, তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছে আমাদের সেই ভক্ত মিহির কুমার বসুকে, যার নাম আমি ইতিপূর্বে অ্যানাউন্স করেছিলাম। আমি তার হাতে তুলে দিচ্ছি এই উপহার। আমি এই যে নবতারা চক্রে যে আয়োজন করেছেন শ্রী দেবদাস মহাশয়, এতে প্রথম পুরস্কার পেয়ে আমি যার পরনাই আনন্দিত এবং নিদারুণভাবে আমি খুশি হয়েছি। আর ওনার সম্বন্ধে বলতে গেলে তো দুই এক কথায় বলা যাবে না। আমি ওনার কোনো অনুষ্ঠান মিস করি না, এত সুন্দর ওনার অনুষ্ঠান লাগে যে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তবে আমি উঠি। আর ওনার যেটা দরকার, যে উনি যেটা বলেন, যেটা যে ওনার রিপ্রেজেন্টেশন, ওনার এই বিষয়ে এক্সপ্লেনেশন, এইগুলো আমাকে যার পর নয় অনুপ্রাণিত করেছে, যার জন্য এতে আমি খুব ইন্টারেস্ট পেয়েছি। সেই প্রতিযোগিতায় যে সমস্ত ভক্ত এবং দর্শকরা সঠিক উত্তর আমার কাছে পাঠিয়েছিল, তাদের মধ্যে থেকে 3 জনকে বেছে নেওয়া হয়েছিল লটারির মাধ্যমে। আর সেই 3 জনের মধ্যে তৃতীয় পুরস্কার যে জয় করেছে সে হলো রোহিণী রায়বর্ধন। সেই রোহিণী রায়বর্ধনের হাতে আমি তুলে দিচ্ছি তৃতীয় পুরস্কার। আচ্ছা রোহিণী, এই পুরস্কার পেয়ে তোমার কাছে কেমন লাগছে? আমি পুরস্কারটাতে খুব খুশি হয়েছি। আমি ওনার কাছ থেকে ওনার সেখানে নবতারা চক্রটি ওনার কাছে পাঠিয়ে পুরস্কারটি জিতেছি, খুশি হয়েছি। তুমি আমার মেয়ে পুরস্কারটা তৃতীয় পুরস্কারটা পেয়েছে, এই জন্য আমরা প্রত্যেকে ভীষণ খুশি। ভাবতেও পারিনি যে এই পুরস্কারও পাবে। এবং এই নবতারা চক্র পুরো ব্যাপারটাই উনি দেবদাসের কাছ থেকে কি শিখেছে, টিভি দেখে দেখে যেভাবে শ্রী দেবদাস শিখিয়েছেন, সেটা আমাদের সবার কাছে অত্যন্ত শিক্ষণীয়। আমরা এভাবে কখনো কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে আমরা শিখতে পারি না। আমরাও বেশ কিছুটা শিখেছি এবং আমার মেয়ে যে সেখান থেকে শিখে এই পুরস্কার পাবে, এটা আমাদের কাছে অকল্পনীয় ছিল। সমস্ত দর্শক মন্ডলীকে আমার তরফ থেকে, আমার মেয়ের তরফ থেকে ধন্যবাদ। নমস্কার। প্রথমেই আপনাদের সামনে তুলে ধরা হলো নবতারা চক্রের উপরে দেবদাসবাবু প্রশ্ন রেখেছিলেন এবং তাতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছেন, মিহির কুমার বসু, তিথি মৌসেন দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে রোহিণী রায়বর্ধন। আমরা আবার দেখাবো এই অনুষ্ঠানটি, যারা পুরস্কার লাভ করেছেন, দেবদাসবাবু তাদের পুরস্কৃত করেছেন, তা আমরা প্রথমে দেখালাম। যাই হোক, আবার দেখাবো। এবার আসি আমাদের আসল কথায়। আপনারা জানেন যে বৃহস্পতিবার 10টা 15 এবং রবিবার 10টা 5 সমস্যা এবং সমাধান, সাস, এই অনুষ্ঠানটি জ্যোতিষ শাস্ত্রের এক অনুষ্ঠান, আপনাদের ভূত ভবিষ্যৎ বর্তমানের এক অনুষ্ঠান। আর সাস মানেই আপনারা জানেন এস ফর সমস্যা, এ ফর এবং, এস ফর সমাধান। আর আরেকটা সাসের মানে আপনারাও জানেন, সুপার অ্যাস্ট্রোলজার ইন দিস সোসাইটি। হ্যাঁ, অবশ্যই গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস। আসলে জ্যোতিষশাস্ত্রের জ্ঞানই তার অলংকার, আর সেই অলংকার থেকে বিচ্ছুরিত হচ্ছে যে আলো, তা প্রতিফলিত হচ্ছে তার জ্যোতিষশাস্ত্রের জ্ঞানের মাধ্যমে, আপনাদের সামনে তার উপস্থাপনার মাধ্যমে। শুধু কি এই টিভি মিডিয়াতে যারা তার সান্নিধ্যে এসেছেন তারা তো উপকৃত হয়েছেন তার সঠিক বিচার, নির্ভুল বিচার এবং সঠিক প্রতিকারের মাধ্যমে। তা আমরা জানতে পারি চিঠির মাধ্যমে অথবা ফোনে, এবং আপনারাই বলে থাকেন। আর শিখছেন অবশ্যই জ্যোতিষ শাস্ত্র, কারণ গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস শুধু গবেষণা করেন না, তিনি জ্যোতিষশাস্ত্রকে এমনভাবে আত্মস্থ করেছেন পুরনো গ্রন্থ থেকে এবং গবেষণার মাধ্যমে, এবং বহু মানুষকে দেখে যে জায়গায় পৌঁছেছেন, সে জায়গা আজ এক অনন্য ব্যক্তিত্ব হিসাবে আপনাদের বিচারে তাকে সর্বোচ্চ শিখরে রেখেছে। শুধু আপনাদের বিচারই বা বলবো কেন, তিনি স্বর্ণমুকুট জয় করেছেন জ্যোতিষ শাস্ত্র উপরে এবং জ্যোতিষশাস্ত্রবিদ এবং আধ্যাত্মিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিচারে। আসলে তাকে এভাবেও বলা যায় অ্যাস্ট্রোলজার অব দ্য অ্যাস্ট্রোলজার্স। সুতরাং গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস সম্পর্কে আরও অনেক কিছু বলা যায়, সৃষ্টি হয়ে যাবে মহাভারত। আপনারা অপেক্ষা করছেন, ফোন করুন 22479479, এই নম্বরে আছি আমি, অজয় ভদ্র। আছেন আপনাদের অন্তরের মানুষ, যিনি সমাজসেবীও বটে। কারণ আমরা উল্টো রথে দেখেছি, সোজা রথে দেখেছি, সেই অনুষ্ঠানে আপনারা দেখেছেন। আপনারা ফোন করতে থাকুন, আমরা চলে আসি।
দেবদাসবাবু, আপনাকে দর্শকদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি আজকে আবার এত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এই ক্যামেরার পিছনে থেকে সকলের কাছে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের এবং সর্বোপরি এই মুহূর্তে তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়া সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময় শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। একটা কথা আজকে আমরা আলোচনা করছিলাম যে আপনার অনুষ্ঠানের আগে এবং পরে এত অসংখ্য ফোন আসে আমাদের দপ্তরে যে আমরা সত্যি অভিভূত হয়ে যাই। যাই হোক, আপনার আসলে জ্ঞানী অলংকার, আপনার স্বর্ণমুকুট পেয়েছেন, সেটা তো একটা আলাদা সাবজেক্ট। যে আপনাকে বিশিষ্ট ব্যক্তি হিসেবে, জ্যোতিষশাস্ত্রের একজন জ্ঞানী ব্যক্তিত্ব হিসেবে আপনাকে পুরস্কৃত করেছে, তারা এই উপহার দিয়েছে এবং আপনাকে রাজগণক উপাধি দিয়েছে। আসলে আপনার আলোচনায় জনগণের হৃদয়কে স্পর্শ করেছে। আমরা আবার আলোচনায় ফিরে যাব। আপনি যে আলোচনাটা করছিলেন কোন লগ্নের পক্ষে মারগ্রহ কোনটি এবং কোথায় থাকলে তার কি ফল দেয় সেটা নিয়ে, অষ্টম ঘর অব্দি এসেছিলেন। সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আমি তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্র্যাডিশন তথা আমাদের জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। একটু হোল্ড করুন, কিন্তু তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। আচ্ছা, দেখে নিয়ে আগে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার দেবদাসবাবুকে আমার নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি শোভাবাজার থেকে শুভঙ্কর চৌধুরী বলছি। হ্যাঁ, বলুন। আমি আমার বোনের সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 26শে এপ্রিল 1976। 76। সময়? সময় রাত্রি 12:43। 12:43 রাত, কলকাতা। কলকাতা। আচ্ছা আচ্ছা, 26শে এপ্রিল 1976, 12:43 12:43 কলকাতাতে জন্ম। তাহলে আমি তোমাকে যে প্রশ্ন করছি তুমি সেই প্রশ্নের উত্তর দাও যে রবিবার দিন রাত্রিবেলা 12টার পরে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে ওর কি মীন রাশি এবং হচ্ছে মকর লগ্ন? একদম ঠিক। তুমি কি বিষয়ে কি প্রশ্ন বিষয়ে? করতে চাও? আমি বোনের বিবাহ বিষয়ে জানতে চাই। আচ্ছা, ঠিক বিবাহিত জীবন কিরকম হবে? আমরা মানে বিবাহের জন্য চেষ্টা করছি, এই বছরে বিয়ে দিতে পারবো নাকি একটু কাইন্ডলি যদি বলেন। মানে তোমরা বিবাহের জন্য চেষ্টা করছো, 1976 এ জন্ম, প্রায় 28 বছর বয়সে এসে ও পৌঁছেছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমরা দেখছো যে সেদিকে কিছু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, চেষ্টা করছি খুবই, কিন্তু খুব একটা এগোতে পারছি না আর কি। ঠিক আছে, সঙ্গে থাকো। কিরকম ছেলের সঙ্গে একটু বলবো। অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা, তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি। তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী এবং সাথে মারগ্রহ নিয়েও জানবার আছে। বলতে না বলতে টেলিফোন যখন এসে গিয়েছে তো উত্তর তো আমাকে দিতেই হবে। তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী। তাহলে ওর হচ্ছে মীন রাশি এবং হচ্ছে মকর লগ্ন এবং হচ্ছে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ হচ্ছে 25 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে জন্ম, বিপ্রবর্ণ এবং হচ্ছে নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। ওর এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তার সাথে সাথে তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী যাদের তোমাদের বিবাহ বিষয়ে প্রশ্ন আছে এবং আরো একবার তোমরা দেখে নেবে যে গ্রহরা কিভাবে জীবনে কথা বলে ওঠে। শোভাবাজার থেকে যে ফোন করেছিল সে নিজে বলেছে যে বিবাহের বিষয়ে চেষ্টা করছি কিন্তু এগোচ্ছে না। কেন এগোচ্ছে না? কারণ তো বিবাহের জন্য সম্বন্ধও দেখতে হয় না। তোমার মেয়ে বিয়ে বাড়িতে গিয়েছিল, সেখানেই পছন্দ হয়ে গিয়েছে পাত্রের এবং পাত্রের অভিভাবকের, তোমার কাছে প্রস্তাব দিয়েছে, সম্বন্ধই দেখতে হলো না, সুপাত্রস্থ হয়ে গেল তোমার কন্যা। আবার কারোর ক্ষেত্রে কেন দেখা দেয় এই সমস্যা? কারণ হচ্ছে যে তোমার গ্রহ সন্নিবেশ। দেখো যে গ্রহরা কিভাবে জীবনে কথা বলে ওঠে। যদি লগ্নে অথবা সপ্তমে শনি থাকে তাহলে বিবাহের বিষয়ে সমস্যা দেখা দেয় বা তাদের লেট ম্যারেজ হয় অথবা বিবাহের বিষয়ে সুখ শান্তির অভাব ঘটে। দেব আপনি তো গবেষক জ্যোতিষ, অথবা হয়তো এগুলোকে কেন ব্যবহার করছেন, অথবা হয়তো এগুলো এই শব্দগুলি ব্যবহার করবার কারণ
শনি কোন ঘরে আছে? শনি তার মিত্র ঘরে আছে, তার নিজের ঘরে আছে, নাকি শত্রু ঘরে আছে? শনি কার নক্ষত্রে আছে? শনি কোন গ্রহের সাথে আছে? শনি একা বসে আছে, নাকি শনি এবং চন্দ্র বীজযোগ সৃষ্টি করেছে? এগুলোর উপর নির্ভর করবে জীবনের ফলাফল। তাহলে দেখো, লগ্ন হলো এটা, আর ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছি যে এই মকর লগ্নের পক্ষে মারক গ্রহকে শনি এবং রাহু, আর সেই শনি এখানে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘরে বসে আছে। এই 7 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে বিবাহ ও বিবাহিত জীবন। আর সেখানে মারক গ্রহ শনি এখানে বসে আছে, এটি বিবাহের ক্ষেত্রে বিলম্ব সৃষ্টি করছে, বাধা সৃষ্টি করছে, যা আমি তোমাদের বলি হয়তো করবে, করতে পারে, এমন কোনো কথা নেই। আপনি কনফিডেন্টলি বলেন এবং সেটাই প্রমাণ। এবং এখানে শুক্র বসে আছে, এখানে শুক্র এবং হচ্ছে চন্দ্র, শুক্র এবং চন্দ্র ফেমাস যোগ, আর শুক্র এখানে খুবই শক্তিশালী, সেই জন্য সে যথেষ্ট ভাবে গুণবতী, এবং তার মধ্যে অর্থাৎ যে মায়ের এখানে জন্মকুণ্ডলী এখানে দেওয়া হয়েছে সে অত্যন্ত শৌখিন থাকবে এবং তার মধ্যে লাবণ্যতা থাকবে, কিন্তু লাবণ্যতা থাকা সত্ত্বেও সে সুপাত্রস্থ হতে পারবে না। কেন, কি জন্য? এখানে সপ্তমপতি শুক্র তো ভালো আছে, এই একটি হলো প্লাস পয়েন্ট, কিন্তু মাইনাস পয়েন্ট দুটো। এক হলো যে মারক গ্রহ এখানে বসে আছে সপ্তম স্থানে শনি, এবং মঙ্গল, যে মঙ্গল থেকে বিচার করা হয় বিবাহিত জীবনে সুখ এবং শান্তি, সেই মঙ্গল এখানে 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে বসে আছে। এবং এই ঘরটি হলো বুধের সাথে মঙ্গলের শত্রুতার সম্পর্ক, এবং 6 নম্বর ঘরে গ্রহগুলো খারাপ ফল দেয়, তা আমি তোমাদেরকে বলেছি। সুতরাং বিবাহের ক্ষেত্রে অবশ্যভাবে সমস্যা আছে এবং তা দেখা দিয়েছে। আর যদি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা না নেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যা দিনে দিনে বৃদ্ধি প্রাপ্ত হবে এবং জীবনকে সমস্যাদায়ক করে তুলবে, মারক করে তুলবে তার বিবাহ স্থানকে। সুতরাং সেজন্য তুমি আর দেরি না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে, এবং তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের লগ্নে বা সপ্তম স্থানে শনি আছে বা শনি তোমাদের জন্য মারক, তোমরাও আর কোনো প্রকার বিলম্ব না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। আর শুভঙ্কর, স্ক্রিনে দেবদাস বাবুর ফোন নাম্বার যাচ্ছে, আমার মনে হয় আপনার বোনের জন্য যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আমি যে জায়গাটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো আমাদের বৈদিক ট্র্যাডিশন। আমাদের বৈদিক ট্র্যাডিশন আজ থেকে হাজার হাজার বছর আগে বলেছে যে অসতমা জ্যোতির্গময়, শিক্ষা মানুষকে, শিক্ষা জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এবং এ কথাও আমাদের বৈদিক ট্র্যাডিশন বলেছে যে শিক্ষা দান করলে তা বৃদ্ধি প্রাপ্ত হয়, তা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। এবং আমরা আজ এই ইন্টারনেট কম্পিউটার যুগেও দেখছি যে এই সমস্ত কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। সে যুগে সেই গুরুর গৃহে মানুষ যে সংস্কৃত শ্লোক পাঠ করত তাও যদি দান করা হয়েছে তো সেই জ্ঞান বৃদ্ধি পেয়েছে। আর আজ যখন এই কম্পিউটার সায়েন্স এই শিক্ষাকেও দান করা হচ্ছে তো তাও বৃদ্ধি পাচ্ছে। এমন কোন শিক্ষা নেই যা মানুষের জ্ঞানকে বৃদ্ধি না করে। যে কোনো শিক্ষাকে দান করলেই মানুষের জ্ঞান আরো বেশি বৃদ্ধি প্রাপ্ত হয়। আমাদের ঋষি বাক্যগুলি অক্ষরে অক্ষরে সত্য এবং তা যুগে যুগে সত্য বলে প্রমাণিত হয়েছে। আর যে সত্যের উপর দাঁড়িয়ে আছে আমাদের এই বৈদিক ট্র্যাডিশন এবং তারই এক অঙ্গ হলো আমাদের জ্যোতিষশাস্ত্র। আলোচনা করব মারক গ্রহ সম্পর্কে, কিন্তু তার আগে আমার মনে হয় আমি একটু দর্শকদের আবার দেখিয়ে দিই যারা আপনার হাত থেকে পুরস্কার নিয়েছেন। নবতারা চক্রের উপরে মিহির কুমার বসু প্রথম হয়েছিলেন, দ্বিতীয় হয়েছিলেন তিথি বা মৌসেন, তৃতীয় হয়েছেন রোহিণী রায়বর্ধন, দ্বিতীয় যিনি হয়েছেন মৌসেন আর কি। তিনি টিভি মিডিয়ার আলোকে নিজেকে উপস্থিত করতে চাননি বলে এরকম অনেকেই আছে যারা উপকৃত হয়ে দেবদাসবাবুর কাছ থেকে তারা টিভি মিডিয়ার আলোকে আসতে চাইছেন না। যাই হোক, আপনারা দেখতে থাকুন। হ্যালো, সামনে যে প্রতিযোগিতার আয়োজন করেছিলাম নবতারা চক্রের উপর, সেই প্রতিযোগিতায় অনেক ভক্ত আমাকে সঠিক উত্তর লিখে পাঠিয়েছে। তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছে
আমাদের সেই ভক্ত মিহির কুমার বসুকে, যার নাম আমি ইতিপূর্বে অ্যানাউন্স করেছিলাম। আমি তার হাতে তুলে দিচ্ছি এই উপহার। আমি এই যে নবতারা চক্রে যে আয়োজন করেছেন শ্রী দেবদাস মহাশয়, এতে প্রথম পুরস্কার পেয়ে আমি যার পরনায় আনন্দিত এবং মানে নিদারুণভাবে আমি খুশি হয়েছি। আর ওনার সম্বন্ধে বলতে গেলে তো দুই এক কথায় বলা যাবে না। আমি ওনার কোনো অনুষ্ঠান মিস করি না, মানে এত সুন্দর ওনার অনুষ্ঠান লাগে যে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তবে আমি উঠি। আর ওনার যেটা দরকার, যে উনি যেটা বলেন, যেটা যে ওনার রিপ্রেজেন্টেশন, ওনার এই বিষয়ে এক্সপ্লেনেশন, এইগুলো আমাকে যার পর নয় অনুপ্রাণিত করেছে, যার জন্য এতে আমি খুব ইন্টারেস্ট পেয়েছি। সেই প্রতিযোগিতায় যে সমস্ত ভক্ত এবং দর্শকরা সঠিক উত্তর আমার কাছে পাঠিয়েছিল, তাদের মধ্যে থেকে 3 জনকে বেছে নেওয়া হয়েছিল লটারির মাধ্যমে। আর সেই 3 জনের মধ্যে তৃতীয় পুরস্কার যে জয় করেছে সে হলো রোহিণী রায়বর্ধন। সেই রোহিণী রায়বর্ধনের হাতে আমি তুলে দিচ্ছি তৃতীয় পুরস্কার। আচ্ছা রোহিণী, এই পুরস্কার পেয়ে তোমার কাছে কেমন লাগছে? আমি পুরস্কারটা পেয়ে খুব খুশি হয়েছি। আর সেখানে নবতারা চক্রটি আমার কাছে পাঠিয়ে পুরস্কারটি জিতেছি, খুশি হয়েছি। তুমি ওভাবে বলো। হ্যাঁ, আমার মেয়ে পুরস্কারটা মানে তৃতীয় পুরস্কারটা পেয়েছে, এই জন্য আমরা প্রত্যেকে ভীষণ খুশি। ভাবতেও পারিনি যে এই পুরস্কারও পাবে। এবং এই নবতারা চক্র পুরো ব্যাপারটাই উনি দেবদাসের কাছ থেকে আর কি শিখেছে, টিভি দেখে দেখে শ্রী দেবদাস শিখিয়েছেন। সেটা মানে আমাদের সবার কাছে অত্যন্ত মানে শিক্ষণীয়। আমরা এভাবে কখনো কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে আমরা শিখতে পারি না। আমরাও বেশ কিছুটা শিখেছি এবং আমার মেয়ে যে সেখান থেকে শিখে এই পুরস্কার পাবে, এটা আমাদের কাছে অকল্পনীয় ছিল। সমস্ত দর্শক মন্ডলীকে আমার তরফ থেকে, আমার মেয়ের তরফ থেকে ধন্যবাদ। হ্যাঁ, আপনারা দেখলেন যারা নবতারা চক্রের উপরে দেবদাসবাবুর প্রশ্নের উত্তর দিয়েছিলেন, প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন, তাদেরকে আমরা দেখালাম। এবং আরেকটা প্রশ্ন দেবদাসবাবু রেখেছেন, সেটা আপনারা জানতে পারবেন। আসলে কি জানেন তো, ভালো শিক্ষক হলে সবসময় চায় যে আরেকজন আমার কাছ থেকে কিছু শিখুক, উঠে আসুক। সেরকমই প্রশ্ন রাখেন তিনি, এবং আপনারা সেই শিক্ষাটা গ্রহণ করেন এবং দেবদাসবাবুর কাছে উত্তর পাঠিয়ে নিজেদেরকে পুরস্কারের মাধ্যমে নিজেদেরকে এই টিভি মিডিয়ার আলোকে নিয়ে আসতে পারেন। যাই হোক, ফোনে কে আছেন দেখে নিই। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। দেবদাসবাবুকে নমস্কার জানাই। নমস্কার। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আপনার নাম? আমার নাম শ্যামল ঘোষ। কোথা থেকে বলছেন? আমি বলছি করবা থেকে। বলুন তাড়াতাড়ি। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, বিশ্বনাথ ঘোষ ছেলের নাম। হ্যাঁ, ডেট অফ বার্থ? 29 মে 1978। কত? আবার বলো ডেটটা। ডেটটা আবার বলুন। আচ্ছা, 29 মে 1978। সময় রাত 11:55। 11:55। কোথায় জন্ম? জামশেদপুর। জামশেদপুর। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি ছেলের চাকরির সম্বন্ধে। আচ্ছা। আর মা বাবার উপর কেমন সম্পর্ক থাকবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি বলো যে 29 মে 1978 সেদিন কি সোমবার ছিল? হ্যাঁ। এবং ওর কি কুম্ভ রাশি এবং হচ্ছে কুম্ভ লগ্ন? হ্যাঁ। সঙ্গে থাকো। আচ্ছা, তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, ওর হচ্ছে কুম্ভ রাশি এবং হচ্ছে কুম্ভ লগ্ন, পূর্ব ভাদ্রপদ, অর্থাৎ হচ্ছে 25 নম্বর নক্ষত্রে ওর জন্ম এবং হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে জন্ম, শূদ্র বর্ণ ও নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সেই সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, লগ্ন কোনটা? লগ্ন হলো এই কুম্ভ। তোমরা মিলিয়ে দেখবে ভক্তগণ তোমাদের জন্ম কুণ্ডলী। এই কুম্ভ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহকে ধরো, আমি ভুলে গেছি, তোমাদের কি মনে আছে? কুম্ভ লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো মঙ্গল এবং শুক্র। এবং এই মঙ্গল এই জন্মকুণ্ডলীতে অতীব গুরুত্বপূর্ণ একটি গ্রহ। কি জন্য, কেন? কারণ মঙ্গল হচ্ছে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 নম্বর ঘরের মালিক। আর একজন মানুষের ক্ষেত্রে, বিশেষত একজন পুরুষের ক্ষেত্রে 10 নম্বর ঘর অতীব গুরুত্বপূর্ণ, কেননা 10 নম্বর ঘর থেকে বিচার করা হয় কর্ম বা জীবিকা। আর সেই রাজ্যকারক গ্রহ
এবং তার সাথে সাথে হলো কর্মপতি, অর্থাৎ যে গ্রহ তাকে জীবনে ভালো কর্ম প্রদান করবে সেই মঙ্গল এখানে জন্মকুণ্ডলিতে 1 2 3 4 5 6 একেতে 6 নম্বর ঘরে, তারপরে নিচস্থ অবস্থায় বসে আছে। সুতরাং ওর জীবনে ভালো কর্মলাভ করা এক অসম্ভব বিষয়। সেজন্য অবশ্যভাবে তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। অতীব নির্দয় আপনি দেবদাস বাবু, এত কষ্ট করে আপনার লাইন পেলেও আপনাকে নমস্কারও জানালো, আর আপনি কিনা শুনিয়ে দিলেন যে অসম্ভব ব্যাপার। সম্ভব বা অসম্ভব, আশা বা নিরাশার বাণী আমি শোনাইনি, শুনিয়েছে গ্রহ। সেজন্য অবশ্যভাবে সময় থাকতে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে, অবশ্যভাবেই সুফল পাবে। তাহলে যেটি আলোচ্য বিষয় সেটি হলো কি? সেটি হলো মারক গ্রহ। যে গ্রহরা আমাদের জীবনে মৃত্যু সম যন্ত্রণা প্রদান করে সেই গ্রহরা হলো মারক গ্রহ। তাহলে আলোচনা আমাদের 8 নম্বর ঘর অবধি হয়েছিল, যে 8 নম্বর ঘর থেকে বিচার করা হয় মৃত্যু, কি ধরনের মৃত্যু আমাদের জীবনে ঘটবে। মৃত্যু তো সকলেরই ঘটবে। একদম শেষ পর্যায়ে আলোচনা আমরা করছিলাম যে মৃত্যু বিভিন্ন প্রকারের ঘটে, কারোর বা স্বাভাবিক, কারোর বা অস্বাভাবিক, কেউ বা আবার নিরুদ্দেশ হয়ে যায়। তার কি কারণ? আমরা এই গত 7 দিনের পর পর আমরা আনন্দবাজার পেপার খুলে বেশ কিছু চাঞ্চল্যকর খবর পেলাম যে ভাইজির শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছেন, স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছেন চলন্ত বাসে, ইত্যাদি বিভিন্ন প্রকার খবর আমরা পেলাম। তো মৃত্যু আমাদের জীবনে কিরকম আসবে? এইরকম অভিশপ্ত মৃত্যু, নাকি সাধারণ প্রিয়জনের মধ্যে হরিনাম শুনতে শুনতে ন্যাচারাল ডেথ? কি ঘটবে আমাদের জীবনে? আত্মহত্যা মৃত্যু, নাকি আইন তাকে মৃত্যুদণ্ড দেবে? এই বিভিন্ন প্রকার রহস্য লুকিয়ে থাকে আমাদের এই 8 নম্বর ঘরে। নাকি মৃত্যু ঘটবে সেই হেতাল পারেখের মতো? একই মৃত্যু মানুষের জীবনে নানা রূপে আসে, নানা ভাবে আসে, আর এই সমস্ত প্রকারের মৃত্যু বিচার করা হয়ে থাকে 8 নম্বর ঘর থেকে। তা আমি তোমাদেরকে বলেছি। আজ আর আমি 8 নম্বর ঘর নিয়ে আলোচনা না করে সরাসরি প্রবেশ করছি 9 নম্বর ঘরে। অর্থাৎ যদি আমাদের লগ্ন থেকে অ্যান্টি ক্লক 9 নম্বর ঘরে মারক গ্রহ থাকে, লগ্ন ধরে নিয়েছিলাম এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর ঘরে যদি মারক গ্রহ থাকে, অথবা যদি এই ঘরের মালিকের সাথে মারক গ্রহ যুক্ত হয়ে যায়, এই ঘরের মালিক বলতে এই ঘরের মালিক এই ক্ষেত্রে মিন, আর এই মিনের মালিক হলো বৃহস্পতি। বৃহস্পতি আর শনি যদি একসাথে থাকে তাহলে আমাদের জীবনে কি খারাপ ফল নিয়ে আসবে? মনে রাখবে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি হবে না। যদি তোমাদের লগ্ন হয় এই কন্যা, তাহলে তোমাদেরকে কাউন্ট করতে হবে 1 2 3 4 5 6 7 8 9। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই 9 নম্বর ঘরের মালিক, এই 9 নম্বর ঘর হবে বৃষ, আর এর মালিক হবে শুক্র। তাহলে যদি এই রকম অবস্থায় আমাদের মারক গ্রহরা থাকে তাহলে কি ফল আমাদেরকে দেবে তা আমি তোমাদের সামনে বলছি, তোমরা নোট করে নেবে। তাহলে এই 9 নম্বর ঘরে যদি আমাদের মারক গ্রহের প্রভাব থাকে তাহলে আমাদের উচ্চ শিক্ষা বা হায়ার এডুকেশন বিঘ্নিত হবে, হয়তো হবে, হবার সম্ভাবনা আছে, এমন কোনো বিষয় নেই। 9 নম্বর ঘরে যদি মারক গ্রহের প্রভাব থাকে তাহলে মানুষ তার আদর্শ থেকে চ্যুত হবে। আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব যে টেলিফোনে কে আছো। ফোন চলে এসেছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার বাবু, নমস্কার আপনাকে। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আমি কল্যাণী থেকে আশিস ঘোষ বলছি। হ্যাঁ, বলুন আশিস বাবু। আচ্ছা, আমার জন্ম 1973 জানুয়ারি মাসের 6 তারিখে। 6 জানুয়ারি 1973। সময়? জলপাইগুড়ি। সময়? সময় 8টা 5 রাত। 8টা 5 রাত। কোথায় জন্ম? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। বলুন। আমি আমার প্রফেশন সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কি করছেন আপনি? আমি এখন একটা ইলেকট্রিক সুপারভাইজারি করি। হ্যাঁ, ইলেকট্রিক্যাল সুপারভাইজার। ইলেকট্রিক্যাল সুপারভাইজার। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখনো মানে সেরকম আশানুরূপ কিছু পাচ্ছি না। ঠিক আছে।
আচ্ছা তুমি বলো যে 6 জানুয়ারি 1973 সেদিন কি স্যাটারডে বা শনিবার ছিল? হ্যাঁ অবশ্যই। এবং হচ্ছে তোমার কি মকর রাশি এবং হচ্ছে সিংহ লগ্ন? হ্যাঁ মকর রাশি, সিংহ লগ্ন, সিংহ লগ্ন, শ্রবণা অর্থাৎ হচ্ছে 22 নম্বর নক্ষত্রে তোমার জন্ম 22 নম্বর নক্ষত্র। এবং হচ্ছে বৈশ্য বর্ণ ও দেবগণ। হ্যাঁ সঙ্গে থাকো। সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। ইতিপূর্বে আমি তোমাদেরকে বহুবার বলেছি যে গ্রহরা জীবনে কথা বলে ওঠে। 1973 তে জন্ম, প্রায় এখানে 31 বছর বয়স হয়ে গেল, কিন্তু তবুও জীবনে সফলতা আসছে না। কে বলছে? আমি বলছি না, তোমরাই মাত্র শুনলে যে সে বলছে জীবনে এখনো তেমন কিছু করে উঠতে পারছি না, নিরাশার সুর। বয়স 30 হয়েছে, একটু গলা ভারী হয়েছে। বয়স যখন 37 হবে তখন আরো ভারী হবে, জীবনে কিছুই করতে পারছি না। বয়স যখন 45 হবে তখন জীবনে কিছুই করতে পারলাম না, মানে অতীত। কারণ গ্রহরা জীবনে কথা বলে ওঠে। আমরা দেখবো যে কেন সে করে উঠতে পারছে না। এই 30 বছর বয়সে তো অনেকে সফলতাকে ছুঁয়ে ফেলেছে। সে যাদের সাথে এক বেঞ্চে বসে স্কুল বা কলেজে লেখাপড়া করেছে তারা সফলতাকে ছুঁয়ে ফেলেছে, সে কেন ছুঁতে পারছে না আমরা দেখব। এবং তার সাথে সাথে দেখবে তোমরা, দেখবে সমগ্র দর্শকবৃন্দ। তাহলে লগ্ন কোনটা? লগ্ন এটি, সেটি হচ্ছে এই সিংহ। সিংহ হচ্ছে লগ্ন। আর এখান থেকে 1 2 3 4 5 এই যে 5 নম্বর ঘর, এই ঘরে অতীব জটিল গ্রহ সন্নিবেশ সৃষ্টি হয়েছে। এই ঘরে আছে রবি, আছে বুধ, আছে শুক্র, আছে বৃহস্পতি, আছে রাহু। তোমরা তোমাদের জন্ম কুণ্ডলী খুলে দেখো এবং দেখে নাও যে গ্রহরা কিভাবে জীবনে কথা বলে ওঠে। রবি আছে, বুধ আছে, শুক্র আছে, বৃহস্পতি আছে, রাহু। 1 নম্বর কথা, একটি ঘরে 5টি গ্রহ আছে, আর কোন একটি ঘরে 3টির বেশি গ্রহ থাকা শুভ নয়। তা আমি তোমাদেরকে বছরের পর বছর ধরে বলে আসছি। আর কি? আর হচ্ছে রবি আর রাহু একটি লগ্নের পক্ষে, ভক্তগণ অত্যন্ত মন দিয়ে শুনবে, একটি মানুষের উন্নতির জন্য 1 নম্বর বিষয় দেখতে হবে যে রাজ্যকারক গ্রহ কিভাবে আছে। 2 নম্বর বিষয়, লগ্নপতি অনার অফ দ্য অ্যাসেন্ডেন্ট কিভাবে আছে। কেন? আমাদের এই হাতের 5টা আঙ্গুলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আঙ্গুল এটি। আর আমাদের জন্মকুণ্ডলের সমস্ত ঘরগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ঘর হলো অ্যাসেন্ডেন্ট, লগ্ন। এটি ভিত্তি, এটি মূল। কেন তা আমি ইতিপূর্বে আলোচনা করেছি। তাহলে দেখো, সেই অনার অফ দ্য অ্যাসেন্ডেন্ট, এই লগ্ন ঘরের মালিক, এই ক্ষেত্রে লগ্ন হয়েছে সিংহ, আর এর মালিক হলো রবি। আর সেই রবি এখানে রাহুর সাথে গ্রহণ যোগে আক্রান্ত। আর আমি কি বলেছি, রবি যদি জন্মকুণ্ডলিতে রাহু বা কেতুর সাথে মিলিত হয়ে যায়, রবি যদি জন্মকুণ্ডলিতে শনির সাথে মিলিত হয়ে যায়, তো তোমার সমস্ত প্রয়াস ব্যর্থ। আমি বলছি না, আজকে 30 বছর বয়সে এসে সেই যুবক বলেছে। আশিস বাবু বললেন, এবং আপনার কথা প্রমাণিত যে সত্য, এটাই প্রমাণ। আর এর আগের ফোনে নিরাশার বাণী অসম্ভব আমি বলেছি, কেননা গ্রহরা তাই বলছে বলে সময় তাকে প্রমাণ করবে যে সে যখন 35 বছর 36 বছর বয়সেও গিয়ে অসফল থাকবে। তাহলে আর কি হয়েছে? এখানে বুধ এবং বৃহস্পতি একসাথে আছে। ভক্তগণ, তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো। এই এত রাতে এখানে এসে এত কথা বলার কারণ এই প্রয়াস যেন তোমরা আগে থেকে বুঝতে পারো। আমি তোমাদের বারবার বলেছি, বুধ এবং বৃহস্পতি একসাথে থাকলে আর্থিক শক্তি লাভ করা যাবে না। জ্ঞান তুমি অনেক সঞ্চয় করতে পারো, একাডেমিক কোয়ালিফিকেশন তুমি অনেক সঞ্চয় করতে পারো। মনে রাখবে, একাডেমিক কোয়ালিফিকেশন এবং আর্থিক শক্তি এক নয়। ধননাশ যোগ বলেছিলেন, যা হলো ধননাশ যোগ। এবং দেখো, যে লগ্ন হলো এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘর থেকে কর্ম এবং 11 নম্বর ঘর থেকে আয়। এই 10 নম্বর ঘরের মালিক শুক্র এবং 11 নম্বর ঘরের মালিক হলো বুধ। এই দুটি গ্রহই এখানে মিলিত হয়েছে খারাপ যোগে। আর সেই জন্যই তার জীবনে এই
অসফলতা, এই হতাশা, অসফলতা বা সমস্যা বা হতাশা যতই গম্ভীর হোক, যতই গুরুতর হোক, যতই কঠিন হোক, অবশ্যভাবে তার সমাধান আছে। সেজন্য তুমি অবশ্যভাবে অভিজ্ঞ কোন অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে এই অসম্ভবকে, এই সমস্যাকে দূরীকরণের জন্য। তাহলে যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করছিলাম তা হলো যে 9 নম্বর ঘরে যদি মারক গ্রহের সম্পর্ক থাকে তাহলে মানুষ আদর্শ থেকে চ্যুত হয়ে পড়ে। আমরা দেখেছি একটি মানুষ সারা জীবন ভালোভাবে কাজ করেও শেষ বয়সে সে লোভের শিকার হয়ে পড়ল এবং সে কোনো একটি খারাপ কাজ করে ফেলল, যা স্বপ্ন আগে চিন্তা করা যায়। এর কারণ হলো, এই আদর্শচ্যুত হয়ে যাওয়ার কারণ হলো যে 9 নম্বর ঘর। এরপর হচ্ছে আর কি, ভাগ্য। আমরা দেখি যে একটি মানুষের শুধু বারবার ভাগ্য বিপর্যয়, বাধা, সমস্যা, আর একটি মানুষের জীবনে কোনো বড় ধরনের সমস্যাই আসে না। তার কারণ হচ্ছে এই 9 নম্বর ঘর। আর কি, ফটকা। অতীব মহত্বপূর্ণ বিষয়। তুমি যদি লটারির মাধ্যমে, তুমি যদি শেয়ারের মাধ্যমে, তুমি যদি কোন প্রকার অনিশ্চিত বিনিয়োগের মাধ্যমে জীবনে লাভবান হতে চাও, যেমন হয়েছিল সেই কোন বনেগা করোড়পতি, তাহলে অবশ্যভাবে জানবে যে তোমার 9th হাউসকে শক্তিশালী হতে হবে। আর যদি তোমার 9th হাউস, যদি তোমার 9 নম্বর ঘরে মারক গ্রহের প্রভাব থাকে তাহলে টিকিট কাটো আর নাম্বার মেলাও। সে নাম্বার তোমার কোনো দিনই মিলবার নয়, কারণ মেলানোর আগে একবার জন্ম কুণ্ডলী তো দেখো, একবার হিসেব করে তো দেখো যে তুমি এই লটারির চাহতে, এই আশায় তুমি জীবনে কত টাকা ব্যয় করেছো। দেবদাস বাবু, আপনি আমাদের বলেছিলেন যে ফটকা বিচার করা হয় বুধ থেকে, আবার আপনি আমাদের বলেছেন যে ফটকা বিচার করা হয় রাহু থেকে। অতীব মহত্বপূর্ণ প্রশ্ন, এই জায়গাটা তোমরা মনে রাখবে, বুধ এবং রাহু। তার আগে আমরা দেখে নেব যে টেলিফোনে কে আছে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। দেবদাদাকে আমার শতকোটি প্রণাম। ভালো থাকবেন, আমাদের ভালো রাখার চেষ্টা করুন। আমার নাম হচ্ছে শ্যামল কুমার পাল, আমি দমদম থেকে বলছি। শ্যামল কুমার পাল, হ্যাঁ হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 22শে জানুয়ারি 1961। সময়? সময় হচ্ছে সকাল 9:58। 9:58। কোথায় জন্ম? কলকাতায়? কলকাতা। আচ্ছা, বলুন শ্যামলবাবু। 9:58 সকাল। সকাল। কি জানতে চাইছেন? হ্যাঁ, আমার বর্তমান পরিস্থিতি একটু জানতে চাইছিলাম এবং আগামী 3টা। তুমি যে কোনো একটি বিষয়ের উপরে স্পেসিফিক একটা প্রশ্ন, স্পেসিফিক একটা কোশ্চেন রাখুন। হ্যাঁ, আমার আর্থিক ব্যাপারটা একটু জানতে চাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, তুমি বলো যে 22শে জানুয়ারি 1961। আচ্ছা, সেদিন কি সানডে ছিল? হ্যাঁ, হ্যালো, সেদিন কি সানডে ছিল? হ্যালো, সেদিন কি রবিবার ছিল? না, শুক্রবার। 22শে জানুয়ারি 1961। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার ডেট অফ বার্থ তুমি সঠিকভাবে জানো না, আমাকে মাফ করবে, আমি প্রশ্নের উত্তর দিতে পারছি না এখানে। হ্যাঁ, আমি বলছি, আমি অ্যাকচুয়ালি এটা আমার মা যেটা লিখে রেখেছে। তুমি বোঝো এই প্রোগ্রামটা সকলে, সেজন্য তুমি ব্যক্তিগতভাবে অন্য কোনো বা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোনমাস্টে তুমি সহায়তা নেবে। আপনি পরে তাহলে জানেন এই না। যে প্রোগ্রামটা, এটা সকলে, এখানে যদি আমি শুধু তোমাকে নিয়ে আলোচনা করি তো এখানে বাকিরা কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তাহলে আমি যে জায়গাটা নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো যে আমি তোমাদেরকে বলেছিলাম শেয়ার, বুধ, হ্যাঁ, শেয়ার বিচার করতে হয় বুধ থেকে। আর আজ আমি তোমাদেরকে বলছি যে ফটকা, অনিশ্চিত বিনিয়োগ বিচার করতে হয় রাহু থেকে, বা এর আগেও আমি তা বলেছি। দুটো কথা যেন কিরকম ভিন্ন ধর্মী মনে হচ্ছে, কারণ শেয়ারও একটি অনিশ্চিত বিনিয়োগ, আবার যে কোনো ফটকা আয় হচ্ছে অনিশ্চিত বিনিয়োগ। তাহলে প্রকৃত সত্যটা কি? খাতা পেন নিয়ে তৈরি থাকবে। এই 9 নম্বর ঘর থেকে বিচার করতে হয় ফটকা আয়, তা শেয়ার, তা লটারি বা যে কোনো ভাবে। কিন্তু এই
ফটকা আয়কে আবার দুভাগে ভাগ করা যাবে, সেটা হলো বৈধ আয় আর অবৈধ আয়। বৈধ আয়, তুমি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে তুমি আয় করেছো, এটা তোমার বৈধ আয়। তুমি লটারির টিকিট কেটে তুমি ভাগ্যকে জয় করেছো, এটা তোমার বৈধ আয়। তুমি বিগ বি অমিতাভ বচ্চনের হট সিটে বসে তুমি প্রশ্নের সম্মুখীন হয়ে প্রশ্ন বানে তুমি লড়াই করে তুমি কোটি টাকার মালিক হয়েছো, এ তোমার বৈধ আয়। আর এই বৈধ আয় সর্বদা বুধের আন্ডারে। কিন্তু রাহু সে হলো চন্ডাল গ্রহ, সে বৈধ অবৈধ কিছু বোঝে না, সে ন্যায় অন্যায় কিছু বোঝে না, সে নৈতিক অনৈতিক কিছু বোঝে না। সমস্ত প্রকার অনৈতিক আয়, অবৈধ আয়, তা হলো রাহুর আন্ডারে। নিশ্চয়ই তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কিন্তু এই দু প্রকার আয় হচ্ছে 9th হাউসের আন্ডারে। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুটি বায়ুমণ্ডলের আন্ডারে, কিন্তু অক্সিজেন হলো আমাদের জীবনদাতা আর কার্বন ডাই অক্সাইড আমাদের ক্লেশদাতা। বুধ হলো বৈধ আয় আর রাহু হলো অবৈধ আয়, কিন্তু দুটো আয় হলো 9th হাউসের আন্ডারে, যেমন দুটি গ্যাসই হলো বায়ুমণ্ডলের আন্ডারে। এই জায়গাটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। আর যদি তোমার এই 9th হাউসের সাথে, অর্থাৎ যেখানে লগ্ন লেখা আছে সেখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, যদি এই 9 নম্বর ঘরে মারক গ্রহের প্রভাব থাকে, তো তুমি বৈধ বা অবৈধ কোন প্রকারই আয় করতে পারবে না। কোন প্রকার ফটকাই তোমার জীবনে কিন্তু সুবিধে নিয়ে আসবে না। আর কি স্নেহ, জীবনে কেউ প্রচুর স্নেহ লাভ করে থাকে, কেউ বা স্নেহ লাভ করতে পারে না। তার কারণ কি? তার কারণ যে এই 9 নম্বর ঘর, এই 9 নম্বর ঘরে যদি মারক গ্রহের প্রভাব থাকে, তো তুমি স্নেহ থেকে বঞ্চিত হবে। সুযোগ আমরা দেখি যে জীবনে কেউ একাধিকবার উন্নতির সুযোগ পায়, কেউ বা সুযোগ পায় না। তার কারণ হলো এই 9 নম্বর ঘর। হঠাৎ প্রাপ্তি সব রকম ভাবে, তুমি যদি উত্তরাধিকার সূত্রে হঠাৎ প্রাপ্তি করতে চাও, তাহলে কিন্তু মনে রাখবে যে 2nd হাউস এবং উত্তরাধিকার সূত্র ছাড়া সমস্ত প্রকার হঠাৎ প্রাপ্তির জন্য এই 9 নম্বর হাউস। তাহলে ফটকা আর হঠাৎ প্রাপ্তির মধ্যে পার্থক্য কি? ফটকা তুমি নিজের চেষ্টায় সেটাকে করছো, আর এই হঠাৎ প্রাপ্তি যে কোনো ভাবে তোমার আয় হতে পারে। সেটা তুমি, আমরা এমনও দেখি যে কোনো একজন ট্যাক্সি চালক, সে তার গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ক্যাশ বা গয়না পেয়েছে, সে প্রাপ্তি করেছে। এবার সে কি করবে সেটা তার হরোস্কোপের বিষয়, তার সিদ্ধান্ত যে সেটা থানায় জমা দেবে কি দেবে না। কিন্তু এই যে প্রাপ্তি, তা হলো এই 9 নম্বর ঘরের আন্ডারে। এবার হচ্ছে আর কি, আর হচ্ছে বিশ্ববিদ্যালয়। যদি তোমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে চাও, বা যদি সেখানে তোমরা তোমাদের কর্মজীবনে নিয়োজিত হতে চাও, তাহলে দেখতে হবে যে 9th হাউসে যেন মারক গ্রহের প্রভাব না থাকে। আর যদি 9th হাউসে মারক গ্রহের প্রভাব থাকে, তো ওই স্বপ্ন তুমি ভুলে যাও, সেখানে তোমার বাধা আসবে, অবশ্যভাবে আসবে। আর কি, আর হচ্ছে রিসার্চ। যদি তুমি গবেষণার মাধ্যমে কোনো একটি বিষয়কে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু অবশ্যভাবে তোমার 9th হাউসকে শক্তিশালী হতে হবে। সেখানে মারক গ্রহের প্রভাব থাকলে তুমি সমস্যা দ্বারা জর্জরিত হবে। আর কি, ব্যাংক এবং রেভিনিউ ডিপার্টমেন্ট, ঠিক যেরকম বৃহস্পতি গ্রহ থেকে বিচার করা হয় ব্যাংক এবং রেভিনিউ ডিপার্টমেন্ট, ঠিক সেরকম 9th হাউস থেকে বিচার করা হয় ব্যাংক এবং রেভিনিউ ডিপার্টমেন্ট। যদি এখানে মারক গ্রহের প্রভাব থাকে, তাহলে কিন্তু তুমি ব্যাংক বা রেভিনিউ ডিপার্টমেন্টে জয়েন করতে পারবে না, সেক্ষেত্রে বাধা দেখা দেবে। তাহলে যদি এক একটি ঘর নিয়ে বলতে চাই, তো এক একটি দিনের এক একটি এপিসোডে তা বলা সম্ভব হবে না। এক এক মাস লেগে যাবে এক এক বছর। আমি সংক্ষিপ্তভাবে এই তোমাদের কাছে উপস্থাপন করলাম, তোমরা নোট করে নাও। আরো বলবো, ধীরে ধীরে বলবো। এবার হচ্ছে 10 নম্বর ঘর।
যদি আমাদের লগ্ন থেকে আমি ধরে নিয়েছি লগ্ন এটি, তার আগে একটা অতীব মহত্বপূর্ণ বিষয়, আমি লগ্ন এটি বলেছিলাম, যদি আমরা এটিকে লগ্ন ধরে নিই, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর ঘরে যদি মারক গ্রহ থাকে, এই কন্যা লগ্নের পক্ষে মারক গ্রহকে শুক্র, সেই শুক্র এখানে থাকলে ভালো ফল দেবে কি খারাপ ফল দেবে? মনে রাখবে কন্যা লগ্নে রাজ্যকারক গ্রহ শুক্র, যেমন অজয় ভদ্র এখন জল পান করছে, এই জল তাকে স্বস্তি দিচ্ছে, জীবন দিচ্ছে। আর এই অজয় ভদ্র যদি উত্তাল নদীতে নৌকা থেকে পড়ে যায় তো সেই জল তাকে মৃত্যু প্রদান করবে। ঠিক সেই রকম শুক্র যেহেতু এখানে তার নিজের ঘর, তাহলে কিন্তু সে মারক ফল দেবে না। আর এই শুক্র এখানেই মারক ফল দেবে যদি শুক্র বকরি হয়ে যায়, যদি শুক্র এখানে রবির সাথে 15 ডিগ্রির ভিতরে থেকে কম্বাস্ট হয়ে যায়, অথবা যদি এখানে 3টির বেশি গ্রহের সাথে শুক্র মিলিত হয়ে যায়, বা যদি কোনো বীজ যোগের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু এই শুক্রই তাকে মারক ফল প্রদান করবে। সুতরাং ওভারঅল বিষয়টি না দেখে কখনোই কিন্তু ফলাদেশ করা যাবে না। এবার যাব 10 নম্বর ঘরে। তাহলে আমি যদি ধরে নেই যে লগ্ন এটি, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 নম্বর ঘর থেকে কি বিচার করব? যদি এখানে মারক গ্রহের প্রভাব থাকে, যদি এখানে মারক গ্রহ বসে থাকে, যেমন এই লগ্নের পক্ষে মারক গ্রহকে, কর্কট লগ্নের পক্ষে মারক গ্রহ শনি, আর সেই শনি যদি লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘরে যদি থাকে, আর এখানে শনি নিচস্থ, শনি এখানে প্রথম 10 ডিগ্রিতে একেবারে নিচস্থ, বাকি 20 ডিগ্রিতে শনি এখানে দুর্বল। আর এখানে যদি শনি থাকে তাহলে আমাদের জীবনে কোন কোন দিকগুলো আক্রান্ত হবে জানবো। তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো 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 হ্যালো। তাহলে আমরা আলোচনা করব 10 নম্বর ঘর সম্পর্কে। আমি টেকনিশিয়ান ভক্তদের বলছি, যারা তোমরা ফোনকে কন্ট্রোল করছো, তোমরা সঠিকভাবে ফোনগুলোকে এখানে পাঠাবে, অন্যথায় আমাদের এই আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে সমস্যা এত হচ্ছে। সুন্দর আলোচনা। তাহলে যে জায়গাটা নিয়ে আলোচনা করব, যদি আমাদের 10 নম্বর ঘরে মারক গ্রহ থাকে তাহলে কি হবে? আবার ফোন চলে এসেছে দেখি। হ্যালো নমস্কার। নমস্কার। হ্যাঁ মা নমস্কার। আমি সাতক্ষীরা হাওড়া বামনগাছি থেকে বলছি। হ্যাঁ বলো। আমি অমিতা দাস বলছি। হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 4th নভেম্বর 1961। 1961। সময় সকাল 6টা 27 মিনিট। 6টা 27 সকাল। কোথায় জন্ম? হাওড়া। হাওড়া। কি জানতে চাইছেন? আমার একটা ম্যারেজ অফিস আছে। আচ্ছা। ম্যারেজ অফিসটা চলবে কিনা ডিসেম্বর থেকে হয়েছে আমার। আচ্ছা। আর শরীরটা কেমন যাবে আর বাড়ি ঘর হবে কিনা একটু যদি বলেন। আচ্ছা মা, তুমি বলবে যে ওই অফিস কি তোমার নামে আছে? হ্যাঁ আমার নামই আছে। ঠিক আছে, এবং তোমার বাড়ি ঘর হবে কিনা, তাহলে মা তুমি বলো যে 4th নভেম্বর 1961 সেদিন কি স্যাটারডে বা শনিবার ছিল? হ্যাঁ শনিবার। এবং মা তোমার কি সিংহ রাশি এবং হচ্ছে তুলা লগ্ন? হ্যাঁ সিংহ রাশি তুলা লগ্ন। খুব ভালো লাগলো মা যে তুমি সঠিকভাবে বলতে পারলে, সঙ্গে থাকো। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তোমার হচ্ছে সিংহ রাশি এবং হচ্ছে তুলা লগ্ন, উত্তর ফাল্গুনী, অর্থাৎ হচ্ছে 12 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, এবং হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ ও নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে আবার আমরা একবার দেখে নেব যে গ্রহরা কিভাবে আমাদের জীবনে কথা বলে ওঠে। তাহলে লগ্ন কোনটা? লগ্ন হলো এটা। আর বাড়িঘর বিচার করতে হয় কোন গ্রহ থেকে? মায়ের জন্ম 61 সালে, প্রায় 40 আর প্রায় হচ্ছে 43 হয়ে গিয়েছে বয়স। তাহলে এই 43 বছর বয়সে এসেও মা কেন তার বাড়িঘর লাভ করতে পারেনি, বা তোমরা কেন তোমাদের বাড়িঘর লাভ করতে পারেনি? কেন, কি জন্য? কারণ তোমাদের গ্রহ সন্নিবেশ তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী লগ্ন এটি, আর যার যেখানে লগ্ন লেখা থাকে সেখান থেকে 1 2 3 4 এই 4 নম্বর ঘর থেকে বিচার করতে হয় কি? গৃহ। এবং মঙ্গল থেকে বিচার করতে হয় গৃহ। এই 4 নম্বর ঘরে বসে আছে বৃহস্পতি। আর তোমরা জানো যে বৃহস্পতি প্রথম 5 ডিগ্রিতে নিচস্থ, বাকি 25 ডিগ্রিতে দুর্বল। অর্থাৎ এখানে
তার গৃহস্থানে দুর্বল বৃহস্পতি এবং লগ্নে মঙ্গল, এ হলো ভৌম দোষ। আর এখানে সেজন্যই বাড়ি ঘর বিষয়ে সমস্যা দেখা দিয়েছে এবং হচ্ছে যে তার এখানে ম্যারেজ অফিস কিরকম চলবে, সেজন্য অবশ্যভাবে ধনকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সপ্তম স্থানের মালিক, যেহেতু এটা হলো বিজনেস, তাই 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘর থেকে বিচার করতে হয় হচ্ছে ব্যবসা। এই ঘরের মালিক এখানে থেকে তা শুভ ফল প্রদান করতে পারছে না সম্পূর্ণভাবে। সেজন্য মা তুমি অবশ্যভাবে মঙ্গল এবং বৃহস্পতির জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। সেজন্য কিন্তু কোকরাজ বা হচ্ছে লাল পলা ধারণ করে নিও না, কারণ বিচার করবার আছে মারক গ্রহ এবং অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে, কারণ এই তুলা লগ্নের পক্ষে মারক গ্রহ মঙ্গল। এবার যেটি বিষয় সেটি কি, সেটি হলো একটি অত্যন্ত মহত্বপূর্ণ বিষয়, তা হলো যে দেবদাস বাবু আমরা এই শহরে শিক্ষিত লোক, এখানে লগ্নে আছে মঙ্গল, কিন্তু তবু কেন তার জীবনে কোনো প্রকার সমস্যা দেখা দেয়নি পারিবারিক জীবন? কারণ মা এখানে কিন্তু পারিবারিক জীবনে কোনো প্রকার সমস্যার কথা বলেননি। তার কি কারণ? তাহলে কি অ্যাস্ট্রোলজি ভুল? তাহলে কি ভৌম দোষ মানুষের জীবনে প্রভাব দেয় না? তার কারণ মঙ্গল এ ঘরে বসে আছে এবং মঙ্গল এখানে বিশাখা নক্ষত্রে বসে আছে। বিশাখা অর্থাৎ 16 নম্বর নক্ষত্র, আর যেই নক্ষত্রের মালিক হলো বৃহস্পতি, এবং বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে হলো মিত্রতা বা বন্ধুত্বের সম্পর্ক। সেই জন্য এখানে ভৌম দোষ খারাপ ফল প্রদান করতে পারছে না। এবং শুধু তাই নয়, এবং 7 নম্বর ঘরটি হলো মঙ্গলের নিজের, সেখানে মঙ্গল দৃষ্টিপাত করছে, তাহলে এর জন্য এখানে কিন্তু ভৌম দোষ খারাপ ফল প্রদান করতে পারছে না। এবার দেখতে হবে যে স্বাস্থ্য, এখানে কিন্তু তুলা লগ্নের পক্ষে মারক গ্রহ যেহেতু লগ্নে বসে আছে, সেহেতু স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সমস্যা দেবে। সুতরাং মা তুমি আর বিলম্ব না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। এই ছকটি নিয়ে আরো আলোচনা করবার ছিল, কিন্তু সময়ের কাছে তো আমরা বাধা। এবং আপনার বিচার এত সত্যি সুপার। যাই হোক, আমরা তো সময়ের শেষ লগ্নে এসে পৌঁছেছি, আমারও ইচ্ছে করে না আপনার অনুষ্ঠানটা শেষ করার জন্য, কিন্তু নতুন যারা দর্শক আছেন তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? তাহলে আমাদের বাকি থেকে গেল 10, 11 এবং 12 নম্বর ঘর, এগুলি আমি আলোচনা করব। সমস্যা যখন আপনার সন্নিকটে তখন সমাধানের পথ খুঁজছেন, আর তার জন্য আপনাকে দেখতে হবে বাবা দেবদাসের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। জলপাইগুড়ি JCCN নেটওয়ার্কে দেখুন প্রতিদিন রাত্রি 9টা থেকে 9টা 50 মিনিট পর্যন্ত, এবং শিলিগুড়ি CCN টিভি চ্যানেলে প্রতি ইংরেজি মাসের 28 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দেখুন সমস্যা এবং সমাধান। বাবা উত্তরবঙ্গে শিলিগুড়িতে থাকেন প্রতি ইংরেজি মাসের 3 থেকে 9 তারিখ পর্যন্ত। যোগাযোগ করার ফোন নাম্বার 035365280027 অথবা 9733175546। ঠিকানা প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন পার্ক, বাঘাযতীন রোড, শিলিগুড়ি। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে 3 মিনিট।